সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা রিসোর্স ইকোনমিক্স এবং ফরেস্ট রিসোর্স ইকোনমিক্সের ভিত্তি প্রতিষ্ঠা করব, যাতে পুরো কোর্সের যুক্তি ও পদ্ধতি সহজে ধরতে পারেন। রিসোর্স ইকোনমিক্স সীমিত সম্পদের ব্যবহারের দক্ষতা, বন্টন ও সংরক্ষণ নিয়ে কাজ করে। আর ফরেস্ট রিসোর্স ইকোনমিক্স সেই একই যুক্তি বন সম্পদ, কাঠজাত পণ্য এবং ইকোসিস্টেম সেবায় প্রয়োগ করে। প্রথমে ধারণাগুলো সহজ ভাষায় খুলে বলবো, তারপর ধাপে ধাপে গভীরে যাব। বাংলাদেশের প্রেক্ষাপটে শালবন, পাহাড়ি চিরসবুজ, সুন্দরবন ও হোমস্টেড ফরেস্ট ধরে উদাহরণ টানা হবে। প্রতিটি সিদ্ধান্তকে আমরা কি, কেন, কোথায় এই তিন প্রশ্নে ভেঙে দেখব, যাতে বিশ্লেষণ কাঠামোবদ্ধ থাকে। কোর্স জুড়ে নীতি, প্রকল্প বিশ্লেষণ এবং সামাজিক পরিবেশগত প্রভাব এই তিন স্তর একসাথে ভাবতে শিখবেন। আজকের সেশনকে পুরো কোর্সের মানচিত্র ধরে শুনুন। শেষে একটি ক্ষুদ্র রিফ্লেকশন টাস্ক থাকবে, যাতে শিখন নিশ্চিত হয়। এই স্লাইডে অর্থনীতির চারটি মুখ্য থিম: দুর্লভতা, নির্বাচন, বিশেষায়ন ও বিনিময় সারাংশে তুলে ধরা আছে। দুর্লভতা বোঝায় সম্পদ সীমিত, তাই প্রতিটি সিদ্ধান্তে একটি বিকল্প বেছে নিতে হয় এবং অন্যটি ছেড়ে দিতে হয়। এই বাছাই হলো অর্থনৈতিক নির্বাচন, যার মান নির্ভর করে তথ্য, খরচ ও প্রত্যাশিত সুবিধার তুলনায়। বিশেষায়ন বলে যে কাজে তুলনায় দক্ষতা বেশি যে কাজে তুলনায় দক্ষতা বেশি, সেখানে মনোযোগ দিলে মোট উৎপাদন বাড়ে। বিনিময় সেই বিশেষায়নকে কার্যকর করে, কারণ একজনের বাড়তি উৎপাদন অন্যের চাহিদা পূরণ করে। বাংলাদেশের বনভিত্তিক বাজারে কেউ দ্রুত বর্ধনশীল প্রজাতিতে, কেউ প্রক্রিয়াজাতে, কেউ ব্র্যান্ডিং ডিস্ট্রিবিউশনে বিশেষায়িত হলে পুরো চেইন শক্তিশালী হয়। এই চার থিমই পরের স্লাইডগুলোর সিদ্ধান্ত সরঞ্জামের ভিত্তি। মনে রাখুন, ভালো নীতি হলো এই চার ধারণার ব্যালেন্সড প্রয়োগ। এখানে বাংলাদেশে দেখা প্রধান বন ধরনগুলোর সারসংক্ষেপ দেওয়া আছে, যাতে ব্যবস্থাপনা ও নীতি প্রাধান্য টাইপ সুনির্দিষ্টভাবে স্থির করা যায়। এখানে দেখেন, আপনারা যদি ইকোলজিক্যাল ক্লাসিফিকেশন দেখেন, তাহলে বাংলাদেশের ফরেস্টগুলো হচ্ছে: দি ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট, দি ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্ট, দি ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডাস ফরেস্ট, দি টাইডাল ফরেস্ট। টাইডাল ফরেস্টের আন্ডারে দি ফ্রেশ ওয়াটার হেরিটেরিয়া ফরেস্ট আছে, দি মডারেট স্যালাইন ও সল্ট ওয়াটার হেরিটেরিয়া ফরেস্ট আছে, দি ট্রি ম্যানগ্রোভ ফরেস্ট আছে, দি লো ম্যানগ্রোভ ফরেস্ট আছে। এখানে পাহাড়ি চিরসবুজ সেমি এভারগ্রিন বনে উচ্চ বৃষ্টিপাত ও খাড়া ঢাল থাকার কারণে মাটি ধরে রাখার সেবা গুরুত্বপূর্ণ। শালবন আর্দ্র পর্ণমোচী, কাঠভিত্তিক বাজারে এর ঐতিহাসিক অবদান রয়েছে, তবে দখল ও ভাঙনে ঝুঁকি বেশি। জোয়ার ভাটার ম্যানগ্রোভ ঝড় তরঙ্গ প্রশমনে প্রথম সারির বায়োশিল্ড। এখানে কাঠের পাশাপাশি মধু, গুলপাতার মতো পণ্যের বাজারও গড়ে ওঠে। প্রতিটি টাইপের উৎপাদনশীলতা, ঝুঁকি ও নন মার্কেট সেবার মান ভিন্ন বলে এটিকে আলাদা করে ধরা দরকার। তাই এই এক নীতি সবার জন্য, এর বদলে টাইপ ফিট নীতি প্রযোজ্য। মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ করলে এ শ্রেণীবিন্যাস আরও নির্ভুল হয়। এখানে বাংলাদেশের ফরেস্ট ল্যান্ডসগুলোর ক্লাসিফিকেশন অনুসারে ফরেস্ট ল্যান্ডস, বাংলাদেশের টোটাল ল্যান্ডের কত অংশ, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এখানে হিল ফরেস্ট ল্যান্ডস হচ্ছে 1.38 মিলিয়ন হেক্টর, লিটোরাল ফরেস্ট ল্যান্ডস হচ্ছে 0.65 হেক্টর, প্লেন ল্যান্ড শাল ফরেস্ট হচ্ছে 0.11 মিলিয়ন হেক্টর, টোটাল স্টেট ফরেস্ট ল্যান্ড হচ্ছে 2.14 মিলিয়ন হেক্টর, ভিলেজ ফরেস্ট আছে 0.27 মিলিয়ন হেক্টর। এইভাবে টোটাল ফরেস্ট এরিয়া হচ্ছে 2.41 মিলিয়ন হেক্টর। এটার আহ, আহ, বাংলাদেশের যে টোটাল ল্যান্ড আছে, সে টোটাল ল্যান্ডের 16.7% ল্যান্ড আছে, এর মধ্যে ট্রি কাভার আছে 7.7%। কিন্তু আহ, এইটা বলতে খারাপই লাগে যে বাংলাদেশে যে পরিমাণ ফরেস্ট আছে, সে ফরেস্টের মধ্যে 3 to 4%-এর বেশি ইফেক্টিভ ফরেস্ট ল্যান্ডস নাই। এটি বাংলাদেশের কয়েকটি জায়গাতেই সীমাবদ্ধ। সুন্দরবন থেকে শুরু করে আরো এক দুইটা জায়গা আছে যেখানে ফরেস্ট ল্যান্ডস গুলো সীমাবদ্ধ, ইফেক্টিভ ফরেস্ট ল্যান্ডস গুলো সীমাবদ্ধ। এখানে মেজর থ্রি ফরেস্ট ল্যান্ডস গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মানচিত্র আছে, মানচিত্রের মধ্যে এটা হচ্ছে সুন্দরবন ফরেস্ট, এটা হচ্ছে শালবন, আর এগুলো হচ্ছে পাহাড়ি ফরেস্ট। তো বা হিলি ফরেস্ট ল্যান্ডস আমরা বলি। মোটামুটি ভাবে জেনারেলি ক্লাসিফাই করলে আমরা তিন ধরনের ফরেস্ট ল্যান্ডসকে আমরা দেখি বাংলাদেশে। হোমস্টেড ফরেস্ট ল্যান্ডস, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফরেস্ট ল্যান্ডস বাংলাদেশে বা ফরেস্ট। এই স্লাইড
হোমস্টেড ফরেস্টের অর্থনৈতিক ও সামাজিক অবদান তুলে ধরে, যা বাংলাদেশে গ্রামীণ জীবিকা ও নগদ আয়ের অন্যতম ভরসা। আঙিনা বাগান থেকে জ্বালানি, খুঁটি, বাঁশ, বেত, ফল, ছোট কাঠ এসব শহরে বাজারে পৌঁছে পারিবারিক আয় স্থিতিশীল করে। নীতিতে উন্নত চারা, ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ ও বাজার সংযোগ দিলে উৎপাদনশীলতা বাড়ে। একই সাথে অতিরিক্ত কাটিং ঠেকাতে প্রণোদনা ও সচেতনতা দরকার। অর্থনীতির ভাষায় হোমস্টেড স্টক অনেক সময় ইনফর্মাল ফ্লো হওয়ায় জাতীয় হিসাবায়নে কম ধরা পড়ে, তাই সার্ভে ডিজাইনে আলাদা মডিউল আমাদেরকে দেখতে হয়। শহরে ট্রি কাভার নীতির সাথে এই স্টক যোগ করলে জাতীয় লক্ষ্য বাস্তবায়ন দ্রুত হয়। স্লাইডের বার্তাটি হলো ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদকদের ক্ষমতায়নই বড় প্রভাব আনে। কেস স্টাডিতে ইউনিয়ন স্তরের ডাটা দেখলে যুক্তি শক্তিশালী হবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হোমস্টেড ফরেস্ট থেকে 70% টিম্বার পাই, 90% ফুলউড পাই, 90% ব্যাম্বো পাই। মানে এই পার্সেন্টেজটা করা হয়েছে আমরা বাংলাদেশের টোটাল যে ফরেস্ট প্রোডাক্টসের যে ডিমান্ডস আছে সে ডিমান্ডস অনুসারে বাংলাদেশের টোটাল টিম্বারের 70% হোমস্টেড থেকে আসে, 90% ফুয়েলউড আসে হোমস্টেড থেকে, 90% ব্যাম্বু আসে হোমস্টেড থেকে। সুতরাং আমরা বুঝতেই পারছি হোমস্টেড ফরেস্ট ল্যান্ড বাংলাদেশে কতটা গুরুত্ব বহন করছে। বাংলাদেশে এক কথায় বলতে গেলে ফরেস্ট ল্যান্ডস আর ডিগ্রেডেড, সো দেয়ার প্রোডাক্টিভিটি ইজ আনঅ্যাকসেপ্টেবলি লো। প্রোডাক্টিভিটি হচ্ছে খুবই কম এখানে। আমরা দেখেছি গত 25 বছরে সুন্দরবনের যে প্রোডাক্টিভিটি এটা 25% কমে গেছে। বাংলাদেশে যে শাল ফরেস্ট আছে সেই শাল ফরেস্টে 70% ল্যান্ডস আর এনক্রোচড, 70% ল্যান্ড বেদখল হয়ে আছে। আর হিল ফরেস্টের যে প্রোডাক্টিভিটি সেটাও গত 25 বছরে 25% কমে গেছে। আর গত 20 বছর আগে আমাদের পার হেক্টর পার এনাম যে প্রোডাক্টিভিটি ছিল ফরেস্টের 7 to 8 কিউবিক মিটার টিম্বার বা উড, সেটা এখন কমে 1.5 থেকে 2.5 কিউবিক মিটার হয়েছে। বাংলাদেশে অ্যানুয়াল ডিফরেস্টেশন রেট হচ্ছে 3.3%, যেখানে সাউথ এশিয়াতে এটি হচ্ছে 0.6%। দি গভর্নমেন্ট ফরেস্ট ল্যান্ডস যদি আমরা দেখি সেখানে আমরা দেখব 35 to 45% হচ্ছে এনক্রোচড, বেদখল। টিম্বার প্রোডাকশন এটি জেনারেলি বাংলাদেশে 11.15%, 1985-1986 সালের তুলনায় কমেছে। বাংলাদেশের এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যে বাংলাদেশের 90% ফরেস্ট বাংলাদেশের 12টি ইস্টার্ন এবং সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ কেবলমাত্র। আর 28টি ডেন্সলি পপুলেটেড ডিস্ট্রিক্টের মধ্যে বাংলাদেশের কোনো ন্যাশনাল ফরেস্টই নেই। কাজে আমরা বলতে পারি যে দ্য ডিস্ট্রিবিউশন অফ স্টেট ওন ফরেস্ট ইন বাংলাদেশ ইজ এক্সেন্ট্রিক। এটি এককেন্দ্রিক, বাংলাদেশের ফরেস্ট ল্যান্ডগুলো এককেন্দ্রিক। তো এবার আমার আমার ছাত্রদের কাছে আমার প্রশ্ন থাকবে, ডিসক্রাইব ওয়াই ফরেস্ট রিসোর্সেস ইন বাংলাদেশ আর স্কার্টস। বাংলাদেশের ফরেস্ট রিসোর্সেস গুলো কেন স্কার্টস, এটার ব্যাখ্যা এবার আপনারা বলুন। আমি যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলো যদি আপনারা রিক্যাপ করতে পারেন তাহলেই এই আনসার আপনারা পাবেন। এখানে অপরচুনিটি কস্টের বা চয়েসের একটি বিষয় এখানে দেওয়া আছে। এখানে দেখেন আমি বারবারই অপরচুনিটি কস্টের কথা বলি, কারণ আমাদের সম্পদ সীমিত। এখানে যদি প্রপার চয়েস আমরা না করতে পারি তাহলে আমাদের সম্পদের অপচয় হবে। এই কনসেপ্টটাকে বোঝানোর জন্য এখানে যে ফিগারটি দেওয়া আছে এখানে দেখেন একটি উদাহরণ দেওয়া আছে। চয়েস ওয়ানে হচ্ছে আইসক্রিম আছে, চয়েস টুতে পপকর্ন আছে, চয়েস থ্রিতে ক্যান্ডি বার আছে, চয়েস ফোরে পটেটো চিপস আছে। এখানে ফার্স্ট চয়েস হচ্ছে আইসক্রিম, সেকেন্ড চয়েস হচ্ছে পপকর্ন। তাহলে এখানে অপরচুনিটি কস্ট কোনটা? আইসক্রিমের অপরচুনিটি কস্ট হচ্ছে পপকর্ন। আমরা যদি একটি ল্যান্ডের মধ্যে পেঁয়াজ লাগাই, আম, সেখানে যদি আমরা আমাদের হিসাব মতে আমরা যদি দেখি পেঁয়াজ থেকে আমরা 10,000 টাকা আয় পাই, আর রসুন থেকে আমরা পাই 8,000 টাকা। তাহলে এভাবে যদি আমি র্যাঙ্কিং করতে থাকি তাহলে পেঁয়াজের যে অপরচুনিটি কস্ট সেটা হচ্ছে রসুনের প্রোডাকশন। তো এভাবে আমাদেরকে অপরচুনিটি কস্টগুলো হিসাব করতে হয়। আমাদের ফরেস্ট ল্যান্ডসে আমরা যখন প্রোডাকশন করতে যাব তখন আমাদের টেবিলের মধ্যে বসে অপরচুনিটি কস্টগুলো ক্যালকুলেট করতে হয়। এখানে আমি স্পেশালাইজেশনের কথা বলেছিলাম বা বিশেষায়নের কথা বলেছিলাম। আম, এখানে আপনারা দেখেন ভার্জিনিয়া, ইউনাইটেড স্টেটসের ভার্জিনিয়া হচ্ছে শিপ বিল্ডিং এর জন্য তারা স্পেশালাইজড।
তো এরা অনেক সফিস্টিকেটেড হাইটেক শিপ তৈরি করতে পারে, এবং এরা বিভিন্ন কারণেই কম ফ্যাক্টর দিয়ে এরা শিপ তৈরি করতে পারে, বা কম অপরচুনিটি কস্ট দিয়ে ফ্যাক্টর শিপ তৈরি করতে পারে। এই জন্য সমগ্র পৃথিবীতেই তারা শিপ সাপ্লাই করে থাকে। এটা এই এই বিশেষায়নের মাধ্যমেই বা স্পেশালাইজেশনের মাধ্যমেই তারা তাদের মধ্যে একটা বিনিময় গড়ে উঠেছে। এখানে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে, ফর এক্সাম্পল, বাংলাদেশে ওরা শিপ যদি এক্সপোর্ট করে, তাহলে বাংলাদেশ থেকে আবার ওরা আমাদের গার্মেন্টসের যে পণ্য, সেই পণ্যগুলি আবার এরা ইম্পোর্ট করে। এভাবে কিন্তু একটা এক্সচেঞ্জ গড়ে উঠেছে। স্পেশালাইজেশন অ্যালাউস ফর গ্রেটার প্রোডাকশন। এটা মানে হচ্ছে, আমরা স্পেশালাইজেশনের কথা যখন বলি তখন গ্রেটার প্রোডাকশনের প্রশ্ন ওঠে। মানে অনেক বেশি, যারা স্পেশালাইজড কোনো একটা বিষয়ে তারা অনেক বেশি প্রোডাকশন করতে পারে এবং তাদের হায়ার লিভিং স্ট্যান্ডার্ডস দেন আদারওয়াইজ পসিবল, তাদের হায়ার লিভিং স্ট্যান্ডার্ডস থাকে। অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। আমরা যখন স্পেশালাইজেশনের কথা বলি তখন দুই ধরনের স্পেশালাইজেশন আছে। একটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, আরেকটি হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ। অ্যাবসলিউট অ্যাডভান্টেজ হচ্ছে যখন আমরা কোনো দেশ বা কোনো সংস্থা, কোনো অর্গানাইজেশন কম রিসোর্স দিয়ে কোনো প্রোডাকশন করতে পারে অন্যদের তুলনায়, তখন তারা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ পায়। আর আমরা যদি আহ, ইয়ের কথা বলি, মানে এখানে একটা উদাহরণ আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে কান্ট্রি এ এবং কান্ট্রি বি। কান্ট্রি এ কফি প্রোডাকশন করে 40 মিলিয়ন পাউন্ডস এবং ক্যাশিউ নাট প্রোডাকশন করে 8 মিলিয়ন পাউন্ডস। আর কান্ট্রি বি অ্যাট দ্য সেম টাইম তারা 6 মিলিয়ন পাউন্ডস কফি প্রোডাকশন করে এবং 6 মিলিয়ন পাউন্ডস ক্যাশিউ নাট প্রোডাকশন করে। তাহলে এখানে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ কাদের? কান্ট্রি এ। কারণ কান্ট্রি এ তারা অনেক বেশি প্রোডাকশন করতে পারে, এবং এরা অনেক বেশি প্রোডাকশন এই জন্যই করতে পারে যে তারা ফিউয়ার রিসোর্স দিয়ে, কম ফ্যাক্টর দিয়ে ওরা অনেক বেশি প্রোডাকশন করতে পারে। আর কম্পারেটিভ অ্যাডভান্টেজ হচ্ছে যে সমস্ত দেশ বা সংস্থা বা অর্গানাইজেশন কম অপরচুনিটি কস্ট খরচ করে, অপরচুনিটি কস্টের বিনিময়ে এরা যখন প্রোডাকশন, অনেক বেশি প্রোডাকশন করতে পারে, তখন তাদেরকে কম্পারেটিভ অ্যাডভান্টেজ বলা হয়। তখন বলা হয় যে সে দেশটি কম্পারেটিভ অ্যাডভান্টেজ পাচ্ছে। এখানে এক্সচেঞ্জের একটা উদাহরণ আমরা, আমি এক্সচেঞ্জের কথা আগে বলেছিলাম। এখানে দেখেন, ভার্জিনিয়া সেলস ইটস কোল টু আদার কান্ট্রিজ বাট ডিপেন্ডস অন আদার কান্ট্রিজ ফর ওয়েল। ভার্জিনিয়া আহ, তাদের কয়লা, অন্যান্য দেশে কয়লা বা জাহাজ অন্যান্য দেশে এরা বিক্রি করতে পারে, কিন্তু তেলের জন্য এরা আবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে নির্ভরশীল। তো এইভাবে একটা বিনিময় গড়ে উঠেছে, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার ছাত্রদের কাছে আমার প্রশ্ন, ডেসক্রাইব হাউ এ ফরেস্ট্রি প্রোডাকশন ডিসিশন ইজ চোজেন, how opportunity cost is considered in the forestry investment, how specialization is necessary in the development of forestry sector, what is the necessity of exchange to fulfill the needs of forestry goods। আমরা যখন গুডস এবং সার্ভিস প্রোডাকশন করি তখন আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যে ফ্যাক্টরসগুলো, সেই ফ্যাক্টরসগুলো হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং অর্গানাইজেশন। এখানে আমি সবসময় আপনাদেরকে প্রশ্ন করি, ল্যান্ড এবং ক্যাপিটালের মধ্যে পার্থক্য কি? ল্যান্ড হচ্ছে প্রাকৃতিক সম্পদ যেটা দিয়ে আমরা কোনো প্রোডাকশন করি, আর ক্যাপিটাল হচ্ছে মানুষের তৈরি সম্পদ, যেই সম্পদ দিয়ে আমরা কোনো প্রোডাকশন করি। যেমন ধরেন গাড়ি, কোনো মেশিন, কোনো ইঞ্জিন, বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিল্ডিং, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন করার জন্য যে গাড়ি ঘোড়া থাকে, গাড়ি টাড়িগুলি থাকে, এগুলোকে আমরা ক্যাপিটাল বলি। আর অর্গানাইজেশন হচ্ছে লেবার সম্পর্কে তো আপনাদের ধারণাই আছে, মানে আমাদের যত ধরনের শারীরিক বা মানসিক শক্তি বা শ্রম আমরা ব্যবহার করি, এগুলোকে আমরা লেবার বলি। এই তিনটা ফ্যাক্টরকেই যারা অর্গানাইজ করে তাদেরকে বলা হয় অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন ছাড়া কিন্তু এই তিনটা ফ্যাক্টরকে কম্বাইন করা বা কাজে লাগানো সম্ভব হয় না। এই জন্য অর্গানাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর প্রোডাকশন। ইকোনমিক রিসোর্সের ক্ষেত্রে আহ, এখানে দেখেন, স্কার্সিটি ব্যাপারে আমি প্রথমে আপনাদের সাথে কথা বলেছি।
স্কারসিটি যদি না থাকে তাহলে সেই রিসোর্সকে, যে রিসোর্সের স্কারসিটি নেই, সেই রিসোর্সকে আমরা ইকোনমিক রিসোর্স বলি না। যেমন সানলাইট, সানলাইট অ্যাভেলেবল আমাদের জন্য আছে, এই জন্য এটাকে কখনোই আমরা ইকোনমিক রিসোর্স বলবো না। ফরেস্ট ল্যান্ডস অ্যান্ড টিম্বার, ফরেস্ট ল্যান্ডস এবং টিম্বার শুধুমাত্র বাংলাদেশে না, পৃথিবীর সর্বত্রই এটি স্কার্স অবস্থায় আছে। এই জন্য আমরা ফরেস্ট ল্যান্ডস এবং টিম্বারকে আমরা ইকোনমিক রিসোর্স বলি। কিন্তু এমন কোনো গ্রহ যদি আবিষ্কৃত হয় যেখানে প্রচুর ফরেস্ট ল্যান্ড আছে এবং উড আছে, টিম্বার আছে, কিন্তু ওখানে যাওয়ার আমাদের কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কিংবা ওখান থেকে এগুলোকে পৃথিবীতে নিয়ে আসার মতো কোনো শক্তি নাই বা ক্ষমতা নাই বা কোনো ব্যবস্থা নেই, সেই ক্ষেত্রে সেই সমস্ত ফরেস্ট রিসোর্সগুলো কিন্তু ইকোনমিক রিসোর্স হবে না। তো ইকোনমিক রিসোর্স হতে গেলে স্কারসিটি লাগবে এবং মানুষের ব্যবহারের আহ, এখানে একটা বিষয় অবশ্যই থাকতে হবে। এই জন্য বলেছি সাম ফরেস্ট আর নট ইকোনমিক রিসোর্সেস। বাংলাদেশে যদি এরকম কোনো ভার্জিন ফরেস্ট থাকে যেটা কোনোভাবে টাচ করা হয় না বা কোনো অর্থনীতিতে কোনো কাজে লাগে না, এই সমস্ত ফরেস্টকেও কিন্তু আমরা ইকোনমিক রিসোর্স বলবো না। তাহলে রিসোর্স ইকোনমিক্স কি? রিসোর্স ইকোনমিক্স হচ্ছে স্টাডি অফ ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস টু হেল্প স্যাটিসফাই হিউম্যান নিডস অ্যান্ড ওয়ান্টস। এটা হচ্ছে রিসোর্সের ম্যানেজমেন্ট, যে রিসোর্সের ম্যানেজমেন্ট দিয়ে মানুষের প্রয়োজন এবং চাহিদা মেটানো হয়। কিন্তু এটা মেটানোর পাশাপাশি আমাদেরকে দুইটি জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে ইথিক্স অফ এনভায়রনমেন্টাল স্টেবিলিটি, আমরা আমাদের সম্পদকে এমনভাবে ব্যবহার করব যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট না হয়। এই জন্য ইথিক্স অফ এনভায়রনমেন্টাল স্টেবিলিটি আমাদের মাথায় রাখা খুব জরুরি। তারপরে পিপল সাস্টেন্ড ইল্ড, মানে আমরা যে সম্পদের কথা বলছি, সেই সম্পদগুলি যেন নির্দিষ্ট সময় অন্তর অন্তর মানুষের জন্য অ্যাভেলেবল পাওয়া যায়, সেটিও আমাদের জন্য মাথায় রাখতে হবে। এই আইডিয়াগুলোই হচ্ছে রিসোর্স ইকোনমিক্স তৈরি করে। তাহলে ফরেস্ট রিসোর্স ইকোনমিক্স কি? ফরেস্ট রিসোর্স ইকোনমিক্স হচ্ছে লার্জলি অ্যান্ড অ্যাপ্লাইড মাইক্রো ইকোনমিক্স। এখানে আমরা সিলভিকালচার পড়ি, ফরেস্ট ম্যানেজমেন্ট পড়ি, ফরেস্ট প্রোডাক্টস মার্কেট পড়ি, কনজামশন পড়ি, হার্ভেস্টিং পড়ি। এই সমস্ত সবগুলোই কিন্তু ফরেস্ট রিসোর্স ইকোনমিক্সের অন্তর্গত। এটাকে অবশ্যই দি থিওরি অফ প্রোডাকশন, স্পেশালি দি থিওরি অফ ক্যাপিটাল অ্যান্ড র্যান্ট ইজ ফান্ডামেন্টাল। এখানে আমরা যে ফরেস্টের মধ্যে যে প্রোডাকশনগুলি আমরা করি, সেই প্রোডাকশনগুলির যে প্রফিট আমরা চিন্তা করি, সেখানে অবশ্যই রেন্টের যে আইডিয়া, সে রেন্টের আইডিয়াটা আমাদের মধ্যে আছে। বিষয়টা এরকম অনেকটা যে আমরা যদি 100 হেক্টর জমি যদি কোনো জায়গায় অন্য কোনো পারপাসে ভাড়া দিতাম তাহলে কত টাকা পেতাম, সেভাবে অথবা আহ, আমরা যদি কোনো একটা ধরেন কোনো একটা ফরেস্ট্রি প্রোডাকশন সিস্টেমের মধ্যে 100 কোটি টাকা ইনভেস্ট করলাম, সে 100 কোটি টাকা ব্যাংকে রাখলে আমি কত ইন্টারেস্ট পেতাম, সেই হিসাবেও কিন্তু আমরা এই প্রোডাকশন সিস্টেমগুলো আমরা যখন কস্ট বেনিফিট অ্যানালাইসিস করি তখন সেভাবে আমরা করি। সুতরাং এই থিওরি অফ ক্যাপিটাল অ্যান্ড র্যান্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর ফান্ডামেন্টাল ইন ফরেস্ট রিসোর্স ইকোনমিক্স। এবার আমার স্টুডেন্টের কাছে প্রশ্ন, ইলাস্ট্রেট হাউ ফরেস্ট ল্যান্ডস অ্যান্ড টিম্বার আর ইকোনমিক রিসোর্সেস। আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা বলুন ফরেস্ট ল্যান্ডস এবং টিম্বার আর ইকোনমিক রিসোর্সেস কেন? ওয়াই সাম ফরেস্ট আর নট ইকোনমিক রিসোর্সেস, কেন কিছু ফরেস্ট ইকোনমিক রিসোর্স নয়? এই জিনিসগুলোর আনসার আপনারা তখনই দিতে পারবেন যদি আমার আগের আলোচনাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন। ইকোনমিক ট্রেডস অফ ফরেস্ট রিসোর্সেস, ফরেস্ট রিসোর্সেসের ইকোনমিক ট্রেডসগুলো হচ্ছে, এটা ফিক্সড ইন সাপ্লাই, কারণ আমরা একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে যদি প্রোডাকশন করি তাহলে একটা নির্দিষ্ট সময় অন্তর আমরা সে পরিমাণ প্রোডাকশনই আমরা দিতে পারবো বা সাপ্লাই দিতে পারবো। এই সাপ্লাইটা কিন্তু আমি তার থেকে বেশি দিতে পারবো না, কারণ ফরেস্ট লং টার্ম ব্যাপী আমাদের কাজ করতে হয়, 15 ইয়ার্স থেকে শুরু করে 100 ইয়ার্স পর্যন্ত। সুতরাং সেই নির্দিষ্ট সময় অন্তর যখন আমরা ফরেস্ট প্রোডাক্টকে হারভেস্ট করব, সাপ্লাইটা কিন্তু মোটামুটি ফিক্স থাকে, যদি না সেখানে প্রাকৃতিক দুর্যোগ বা পেস্টের কারণে কোনো ক্ষতি হয়। তারপরে এটি ভেরিজ ইন প্রোডাক্টিভ কোয়ালিটি, প্রোডাক্টিভ কোয়ালিটিতে এটা ভেরি করে। ফরেস্ট ল্যান্ডস, আমাদের যে ফরেস্ট রিসোর্সগুলো আছে, ফরেস্ট রিসোর্সগুলো বোথ ল্যান্ড অ্যান্ড ক্যাপিটাল,
এটা ইকোনমিক্সের ভাষায় আমরা বলি যে এখানে এটা একই সাথে প্রাকৃতিক সম্পদ হতে পারে, আবার এটা ক্যাপিটাল হতে পারে। কারণ ফর এক্সাম্পল আপনি যদি ধরেন যে কোনো একটা ফরেস্টের মধ্যে যে কার্বন সিকুয়েস্ট্রেশন হয়, কার্বন সিকুয়েস্ট্রেশন যে প্রক্রিয়াটি, এটাই তো আপনাদের ধারণা আছে যে এখানে ট্রিগুলো বা প্ল্যান্টসগুলো একটা মেশিনের মতো কাজ করে কার্বনকে অ্যাটমসফিয়ার থেকে টেনে এনে অফসেট করে রাখার জন্য। সুতরাং এটা একটা মেশিনের মতো কাজ করে, এবং এটা যদি মানুষের লাগানো কোনো ফরেস্ট হয় তখন আমরা অবশ্যই সেটাকে ক্যাপিটাল বলতে পারি। এবার বিল্ট আপ থ্রো ইনভেস্টমেন্ট ইন সিলভিকালচার অ্যান্ড পেস্ট কন্ট্রোল, এই ফরেস্টের যে প্রোডাকশনগুলো হয় সেটা অবশ্যই আমাদের ইনভেস্ট করতে হয় সিলভিকালচারের জন্য এবং পেস্ট কন্ট্রোলের জন্য। ক্যান বি ডিপ্লেটেড থ্রু হারভেস্টিং, এটা হারভেস্টিং এর মাধ্যমে ডিপ্লেটেড হতে পারে, এটা তো খুব স্বাভাবিক। ডিরাইভস ভ্যালুস মেইনলি ফ্রম ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস, এবং মূলত আমরা যদি টিম্বার বেসড প্রোডাকশন সিস্টেম ধরি, যদি সেটা অ্যাগ্রো ফরেস্ট্রি না হয়, তাহলে আমাদের ফাইনাল গুডস হচ্ছে টিম্বার, এবং ওখান থেকে যে সার্ভিসগুলো আমরা পাচ্ছি সেই সার্ভিসগুলো আমরা ক্যালকুলেট করি। জেনারেট রিটার্নস মেজার্ড ইজ ইন্টারেস্ট, এখানে আমরা আমরা যে রিটার্নগুলো চিন্তা করি ফরেস্ট প্রোডাকশন থেকে, সেটা কিন্তু ইন্টারেস্ট আকারে আমরা চিন্তা করি যে এটা কত পার্সেন্ট হারে আমাকে ইন্টারেস্ট দিচ্ছে, সেইটাই কিন্তু আমাদের মাথার মধ্যে থাকে, এবং এইভাবে আমাদের চিন্তা করতে হয়। মেইনলি কনসার্নস উইথ উড প্রোডাকশন, এবং আমরা যে ফরেস্ট রিসোর্সের কথা বলি এটা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু মেইনলি কনসার্ন করি উড প্রোডাকশনের জন্য। ইকোনমিক প্রবলেমস ক্রিয়েটিং ফ্রম দ্য ফরেস্ট ইকোনমিক্স, ফরেস্ট ইকোনমিক্সের ক্ষেত্রে ইকোনমিক প্রবলেমসগুলো কি? এখানে দেখেন মাল্টিপল গুডস অ্যান্ড সার্ভিসেস, ফরেস্ট ফরেস্ট থেকে আমরা মাল্টিপল গুডস পাই এবং সার্ভিসেস পাই, এই জন্য এইগুলোকে প্রপারলি অ্যালোকেট করা, আহ, আহ, এবং অনেকগুলো সার্ভিসের দেখা যাচ্ছে মার্কেট ভ্যালু নাই, এই সমস্ত জিনিস নিয়ে আমরা যখন ফরেস্টের গুরুত্ব অনুধাবন করতে যাই তখন আমরা প্রবলেম ফেস করি। এটা একটা ইকোনমিক প্রবলেম। লং টাইম টু গ্রো, ফরেস্ট প্রোডাকশন কিন্তু আপনার, আমি আগেও বলেছি যে এটা 15 বছর থেকে 100 বছর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়। সুতরাং এই সময়ে কতগুলো ইকোনমিক প্রবলেম তৈরি হয় এই লং টাইমের জন্য। এই জন্য এটা এই লং টাইম টু গ্রো এর কারণে আমাদের কিছু ইকোনমিক প্রবলেম তৈরি হয়, এটাই আমি বলতে চাচ্ছি। হাই ক্যাপিটাল অ্যান্ড ক্যারিং কস্টস, এখানে প্রচুর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হয় এবং ক্যারিং কস্ট করতে হয়, এটি অন্যান্য এগ্রিকালচার প্রোডাকশনের মতো কম টাকায় প্রোডাকশন করা সম্ভব হয় না। অনেক উম, আমাদের ক্যাপিটাল এবং ক্যারিং কস্ট ব্যয় করতে হয়। এগুলো ইকোনমিক ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের ব্যাক পেতে হয়, এবং এটা ইট ক্রিয়েটস ইকোনমিক প্রবলেমস। ইন্ডাস্ট্রিয়াল টিম্বার আর বোথ প্রোডাক্টিভ ক্যাপিটাল অ্যান্ড প্রোডাক্ট, এখানে আম, আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল টিম্বার পাই এটা কিন্তু একটা ক্যাপিটালও হয়, এর আগেও আমি আপনাদেরকে বলেছি এটা ক্যাপিটাল কিভাবে হয়, এবং অ্যাট দ্য সেম টাইম এটা প্রোডাক্ট আকারে আমরা বাজারে বিক্রি করতে পারি। তো এই সমস্ত জিনিসগুলো যখন আমরা ক্যালকুলেশন করতে চাই তখন আমরা আমাদের ব্যাক পেতে হয়, কারণ এটা যখন বোথ ক্যাপিটাল হয় এবং প্রোডাক্ট হয় তখন এগুলো ক্যালকুলেশন করতে যেয়ে আমাদের ইকোনমিক প্রবলেম ফেস করতে হয়। এই কারণেই আমরা বলি মাল্টিপল গুডস অ্যান্ড সার্ভিসেস, লং টাইম টু গ্রো, হাই ক্যাপিটাল অ্যান্ড ক্যারিং কস্ট, ইন্ডাস্ট্রিয়াল টিম্বার আর বোথ প্রোডাক্টিভ ক্যাপিটাল অ্যান্ড প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রে ইকোনমিক প্রবলেম তৈরি হয়। আজ আমরা স্লাইড শিরোনাম অনুযায়ী রিসোর্স ইকোনমিক্সের 4টি থিম, বাংলাদেশের বনের ধরন, কভার প্রবণতা ও হোমস্টের অবদান, এসবকে এক সুতায় গেঁথেছি। উচ্চ বন নিধন হারের অর্থনৈতিক পরিণতি বুঝে নিয়েছি, এবং ডেটা চিত্র কিভাবে পড়তে হয়, অক্ষ, ইউনিট, লেজেন্ড তা অনুশীলন করলাম। বিশেষায়নের বহুমাত্রিক লাভ, পরম সুবিধা ও তুলনামূলক যুক্তির পার্থক্য এবং ক্লাস্টার ইফেক্টের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির পথ দেখেছি। নীতি পর্যায় থেকে এনফোর্সমেন্ট, রিস্টোরেশন, স্কিল ও প্রযুক্তি আপগ্রেডের সমন্বয় না হলে টেকসই ফল আসে না, এই শিক্ষা দৃঢ় হলো আজকে। এখানে স্টুডেন্টস টু ডু স্লাইডগুলো আপনার জন্য হাতে কলমে প্রয়োগের রূপরেখা বানিয়েছে। যেসব স্লাইডে শিরোনাম দৃশ্যমান ছিল না সেগুলো ভিজুয়াল পঠন ও নীতি ইনসাইট অনুশীলনের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করুন। আমরা আজকে চেষ্টা করেছি ফরেস্ট রিসোর্স ইকোনমিক্সের যে ভিত্তি সেই ভিত্তিটি আপনাদের জন্য তৈরি করে দেওয়া। আশা করি আপনারা আমার ভিডিওটি এনজয় করেছেন এবং আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে
আপনারা কমেন্টের মধ্যে প্রশ্ন তৈরি করুন। আজকে এতটুক পর্যন্তই। আমি এখানেই ভিডিওটির সমাপ্তি টানছি। সবাই ভালো থাকবেন।